ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পদার্থের গঠন ধর্ম ক্লাস 9-এর তৃতীয় চ্যাপ্টারের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি এই সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে আসি, আমরা দেখেছি যে একটা রবারের ব্র্যান্ড বা গার্ডারকে যদি আমরা টানি তাহলে সেটা বড় হয়, আবার যখন ছেড়ে দিই তখন সেটা আগের অবস্থায় চলে আসে। একটা স্প্রিংয়ের ক্ষেত্রেও একই কথা। স্প্রিংকে যদি আমরা টানি তাহলে সেটা লম্বা হয় এবং যখন ছেড়ে দেবো তখন সেটা আবার সংকুচিত হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। উল্টো যদি বলি, স্প্রিংকে যদি আমি চাপ দিই তাহলে সেটা ছোট হয়ে গেল, যখন ছেড়ে দিলাম তখন আবার এটা লম্বা হয়ে যাবে। তাহলে কোনো বস্তুর মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যে টেন্ডেন্সিতে ও তার আগের অবস্থায় ফিরে আসতে চায়। আমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি তখন তার ভিতরেও যেন একই একটা বিরুদ্ধ বল কাজ করছে। সেই বিরুদ্ধ বলটাই নাকি ওইটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে বস্তুর এই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে এখন ইলাস্টিসিটি কাকে বলে সেটা একটু শুনে নিই। তাহলে স্থিতিস্থাপকতা হলো পদার্থের একটি ধর্ম, যে ধর্মের মাধ্যমে ওই পদার্থের উপরে কোনো বল প্রয়োগ করে পদার্থটির আকৃতির পরিবর্তন করতে চাইলে সেই বলের বিরুদ্ধে ওই পদার্থের ভিতরে একটি বল প্রযুক্ত হয়। যার ফলে সেই পদার্থটি তার পুরনো আকৃতিতে ফিরে আসার চেষ্টা করে। এইটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তোমরা বইতে সংজ্ঞা পেয়ে যাবে। এবার আসি আমি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কি বোঝো। যে বস্তুকে আমরা যেটা সংজ্ঞা বললাম তাই অনুযায়ী পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা স্থিতিস্থাপক বস্তু হচ্ছে যে বস্তুতে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার পর যখন বলটা আমি সরিয়ে নেব তখন সেটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক পারফেক্টলি ইলাস্টিক বডি কি? যে বস্তুতে বল প্রয়োগ করে বস্তুর আকৃতি পরিবর্তন করা হয়ে যাওয়ার পরে বলটা সরিয়ে যখন নেওয়া হবে তখন সম্পূর্ণভাবে আগের আকৃতিতে ফিরে আসবে। সেইটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি। সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসবে, কোনো পরিবর্তন হবে না, পারফেক্টলি ইলাস্টিক বডি। পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু পারফেক্টলি প্লাস্টিক বডি। কি? যে বস্তুতে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন করা হলো, কিন্তু সেটি আবার আর আগের অবস্থায় ফিরে আসলো না, সম্পূর্ণরূপে তার ডিফর্মেশন হলো। ডিফর্মেশন সম্পূর্ণরূপে তার আকৃতি পরিবর্তন হয়ে গেল, সেইটাকে বলা হয় পারফেক্টলি প্লাস্টিক বডি। তাহলে এটা আমরা দেখলাম। এইবার তাহলে বলি যে কোনো বস্তুই পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি প্লাস্টিক হতে পারে না। আইডিয়াল বলতে পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি প্লাস্টিক বা পূর্ণ স্থিতিস্থাপক আর পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলতে, কমপ্লিটলি বস্তু বলতে কিছু নেই। যে কোনো বস্তুই এই দুটোর মাঝামাঝি অবস্থায় থাকে। একদম বল প্রয়োগ করলে সম্পূর্ণরূপে আগের বল উঠিয়ে নেওয়ার পর সম্পূর্ণরূপে আগের অবস্থায় যে ফিরে আসবে সেটা কোনো বস্তুতেই দেখা যায় না। যে কোনো বস্তুই এই দুটোর মাঝামাঝি অবস্থায় একটা অবস্থান করে। ঠিক আছে, তবুও আমরা কোয়ার্টজকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর রূপে বলতে পারি। কোয়ার্টজ আর হচ্ছে মোম কে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু রূপে ধরা হয়। কোয়ার্টজ তো কাঁচের মতোই দেখতে, একরকম পদার্থ, যাতে বল প্রয়োগ করলে বাহ্যিক বল অপসারিত হওয়ার পর সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। ঠিক আছে, এরপরে আর একটা বস্তু হচ্ছে, এরপরে আছে দৃঢ় বস্তু, রিজিড বডি। সেটা কি?
বলছে RIGIT, রিজিড বডি, বলছে যে এটা হচ্ছে যে বস্তুতে বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন করা খুব কষ্ট হয়, মানে আকৃতি পরিবর্তন করা যায় না বললেই চলে, সেইটা মানে কোনো চেঞ্জ নেই, শেপ বা সাইজের কোনো চেঞ্জ হয় না, সেই ধরনের বস্তুকে বলা হয় রিজিড বডি। এই ধরনের অনেক বস্তু আছে, লোহা টোহা বল প্রয়োগ করলে লোহাকে পেটিয়ে তাও অনেক কিছু করা যায়, মানে যে বস্তুতে বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন করা যায় না, খুব একটা করা যায় না, সেটাকে বলে রিজিড বডি বা দৃঢ় বস্তু। এরপরে স্থিতিস্থাপকতার সীমা কীরকম ব্যাপারটা, মানে বলছে যে কোনো ইলাস্টিক বডি মানে স্থিতিস্থাপক বস্তু কী করে, সেগুলো তার যখন আমরা মানে একটা ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করি তখন সেটি তার আকৃতি পরিবর্তন করলো, যখন ফোর্সটা তুলে নিলাম তখন মানে সরিয়ে নিলাম, ফোর্সটা অপসারণ করলাম বলটা, তখন সে আবার তার আগের অবস্থায় ফিরে এলো। কিন্তু এই যে অবস্থাটা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি একটা রবারের ব্র্যান্ড মানে যেটাকে আমরা রবার ব্র্যান্ড বলি, সেটাকে আমি টানলাম, টানার ফলে কি হচ্ছে, সেটাই লম্বা হচ্ছে, বড় হচ্ছে। এইবার আরেও যদি টানি, আবার ছেড়ে দিলে আবার তার আগের অবস্থায় চলে আসছে। এবার যদি আমি আরও টানি, একটা টাইম পরে গিয়ে কী হবে, আর অনেক বড় করে যদি টানা হয় তাহলে আবার ছেড়ে দিলে কি হবে, সে একটু বড় হয়ে যাবে, গাটারটা বা রবার ব্যান্ডটা বড় হয়ে যাবে, একটা টাইম আসবে সে তারপর ছিঁড়ে যাবে বেশি জোরে টানলে, ঠিক আছে। তাহলে যে মানে একটা নির্দিষ্ট বল পর্যন্ত তার স্থিতিস্থাপক ধর্ম দেখাচ্ছে, নির্দিষ্ট বল অল্প বল প্রয়োগ করে আবার যদি ছেড়ে দেওয়া হয়, মানে বলটা অপসারণ করে নেওয়া হয়, তাহলে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসছে। কিন্তু একটা নির্দিষ্ট বলের থেকে যদি বেশি বল প্রয়োগ করা হয় তখন সে কি করবে, তখন সে সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। তাহলে যে নির্দিষ্ট বলের, যে নির্দিষ্ট বাইরে থেকে প্রযুক্ত বলের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত সেটি তার স্থিতিস্থাপকতার ধর্ম দেখাচ্ছে, শো করছে, সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপকতার সীমা, লিমিট অফ ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতার সীমা পেরিয়ে গেলে কোনো বস্তুর এই স্থিতিস্থাপক ধর্মটা নষ্ট হয়ে যায়। এক একটি বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপকতার সীমা এক এক রকমের হয়। এবার আসছি আমি স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথম পয়েন্ট হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে স্থিতিস্থাপকতার পরিবর্তন ঘটে, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, উষ্ণতা হ্রাসে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অশুদ্ধি। কোনো বস্তুতে যদি অশুদ্ধি মেশানো হয়, অন্য কোনো পদার্থ মেশানো হয়, তাহলে তার স্থিতিস্থাপকতার পরিবর্তন ঘটে। যেমন লোহার মধ্যে যদি কার্বন মেশানো হয়, লোহার মধ্যে কার্বন যদি মেশানো হয় তাহলে স্থিতিস্থাপকতা বেড়ে যায়, ঠিক আছে। একটা উদাহরণ বললাম। 3, পরের পয়েন্ট আসছে তাপ দেওয়ার উষ্ণতা বৃদ্ধি একই হয়ে গেল অনেকটা, তাপ দিলে স্থিতিস্থাপকতা কমে যায়। এইবার হচ্ছে সেটা হলো, আমরা এখানে বলছি শীত মানে কেলাসকরণ বা উত্তাপন আর শীতলীকরণ যেটা আছে, শীতলীকরণ তার মানে কি, কোনো বস্তুকে তাপ দিয়ে যদি সেটাকে যদি আবার ঠান্ডা করা হয় ধীরে ধীরে, তাহলে কি হবে, তার স্থিতিস্থাপক ধর্ম কমে যায়। কেন, সেটা বড় বড় আকারের কেলাস তৈরি করে, বড় আকারের কেলাস মানে স্থিতিস্থাপক ধর্ম কমে যাচ্ছে। এই অনেক কিছু ইয়েগুলো আছে বিষয়, তোমরা বই থেকে আরও দেখে নেবে, আমি কিছু কিছু পয়েন্ট শুধু বলে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা আসবো এইদিকে, দেখি পীড়ন ও বিকৃতি। পীড়ন ও বিকৃতি কি? পীড়নটা কি? কোনো বস্তুর ওপর যখন আমরা
বাইরে থেকে বল প্রযুক্ত করি, বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম বস্তুকে আকার আকৃতি পরিবর্তন করানোর জন্য, ঠিক আছে। সেই বস্তুকে বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুর সেই আকার আকৃতিটা পরিবর্তন হলো। সেই আকার আকৃতিটা আমি ছেড়ে দেওয়ার জন্য ওর ভিতরেও তো একটা বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে, যার জন্য যখন আমি সেই বলটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন সেটা ওই বিপরীতমুখী বলের প্রভাবে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসছে। বোঝাতে পারলাম না? এই বস্তুটা আছে একটা রবার ব্যান্ড, সেটাকে আমি বল প্রয়োগ করলাম এদিকে, সেটাকে দুই দিকে এই পজিশন থেকে আকার বেড়ে গেল, এই দিক দিয়ে দুই দিক দিয়ে আমি বল প্রয়োগ করেছি, টেনেছি, তাহলে আকার বেড়ে গেল। আকার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে এই বিরুদ্ধ একটা বল কাজ করছে, এর মধ্যে একটা বিরুদ্ধ বল কাজ করছে, যেই বলটার জন্য যখন আমি এটাকে আবার ছেড়ে দেবো তখন ওই বলটার জন্য এ আবার তার আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এই বিরুদ্ধ বলটাকে বলা হয় পীড়ন। এই বিরুদ্ধ বলটাই পীড়ন বললাম। এই পীড়ন মানে কি, এই বিরুদ্ধ বলের জন্যই পীড়নটা উদ্ভব হয়। তাহলে পীড়ন মানে কি? পীড়ন হলো বিরুদ্ধ বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বিরুদ্ধ বলটাকেই বলা হয় পীড়ন। তাহলে বোঝা গেল, কোনো বস্তুকে যখন আমি একটি বাইরে থেকে বল প্রয়োগ করব, বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করলাম, সেই আকার আকৃতি পরিবর্তন করার জন্য বস্তুতে একটা বিপরীতমুখী রেজাল্টিং ফোর্স মানে বিরুদ্ধ বল কাজ করে। এই বিরুদ্ধ বলটাই হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বিরুদ্ধ বলটাকেই বলা হয় পীড়ন। পীড়নটাকে আমরা বলবো স্ট্রেস, এটাকে নাম হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন। স্ট্রেইন হচ্ছে বিকৃতি, স্ট্রেস হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তাহলে একক কি হবে পীড়নের দেখি। সিজিএস পদ্ধতিতে পীড়নের একক ইউনিট, বল হচ্ছে ডাইন, ক্ষেত্রফল সেমি টু দি পাওয়ার -2। এসআই পদ্ধতিতে কি হবে? নিউটন মিটার টু দি পাওয়ার -2 হয়ে গেল। মাত্রা দেখব। মাত্রা, বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে আসছে এল টু দি পাওয়ার -2। তাহলে কত হচ্ছে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মাত্রা। এটা হলো পীড়নের মাত্রা। এবার আসি আমরা পীড়নের প্রকারভেদ। পীড়ন কয় প্রকার ও কি কি? পীড়ন প্রধানত আমরা দেখি 3 প্রকারের পীড়ন আছে। প্রথমে আসছে অনুদৈর্ঘ্য পীড়ন। কি অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে এই পীড়নটা কি বরাবর কাজ করে? দৈর্ঘ্য বরাবর এই পীড়ন বলটা কাজ করে। এটা হচ্ছে পীড়নটার কাজ করে এই দৈর্ঘ্য বরাবর প্রতি একক ক্ষেত্রফলে এই পীড়নটা কাজ করে অনুভূমিক বরাবর। স্পর্শকীয় পীড়ন আসি, অভিলম্ব পীড়নের ব্যাপারটা আসি। অভিলম্ব পীড়ন মানে নর্মাল স্ট্রেস হচ্ছে ভার্টিক্যালি, এটা হরাইজন্টালি কাজ করছে, এটা ভার্টিক্যালি কোনো প্রতি একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপরে যে স্ট্রেসটা, বস্তুর ভিতরে যে স্ট্রেসটা কাজ করে সেটা হচ্ছে অভিলম্ব পীড়ন বা নর্মাল স্ট্রেস। আর স্পর্শকীয় পীড়ন কি? স্পর্শকীয় পীড়ন হচ্ছে স্পর্শক বরাবর কোনো বস্তুর উপরে কোনো একটা স্পর্শক বরাবর কোনো বস্তুর উপরে যে পীড়ন অনুভব হয়, প্রতি একক ক্ষেত্রফলে যে বল অনুভব হয় সেটা হচ্ছে তার স্পর্শকীয় পীড়ন। তাহলে 3 প্রকার পীড়ন বোঝা গেল, ঠিক আছে।
এবার আমরা আসি যে কোনো বস্তুকে আমি কিছুক্ষণ আগেই বললাম, একটা রবারকে যদি আমি, বা রবার ব্র্যান্ড মানে গার্ডারকে যদি আমি টানে লম্বা করি, করতে করতে একটা টাইম আসবে যে সেটি ছিঁড়ে যাবে, আর সহ্য করতে পারবে না। ঠিক আছে, তার মানে ওই বলের বেশি বল হলে সেটি সহ্য করতে পারবে না, ছিঁড়ে যাবে। সেইটাকে বলা হয় অসহ ভার। যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করতে চাইলে যে ন্যূনতম বল প্রয়োগ করে সেটি সহ্য করতে পারে না, ন্যূনতম বল যেটা সহ্য করতে পারে না, মানে মিনিমাম যে বলটা প্রয়োগ করলে সেটি ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় অসহ ভার। আর এই অসহ ভারের জন্য যে পীড়ন অনুভব হয় তার ভিতরে, সেইটা হচ্ছে অসহ পীড়ন। আচ্ছা, আমি একটা জিনিস কনসেপ্ট একটু ক্লিয়ার করাতে চাইছি। অসহ ভার বলতে আমি তাহলে এই বস্তুটাকে টানছি, আকার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, আমি এমনি বলছি টানছি, তাহলে যে বলে আমি টানছি ওর ভিতরে ঠিক একই একটা বিরুদ্ধ বল কাজ করছে, একই অ্যামাউন্ট, একই পরিমাণ একটা বিরুদ্ধ বল কাজ করছে। তাহলে এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাকে টানছি, বিরুদ্ধের দিকে একটা একই বল কাজ করছে। তাহলে বাইরে থেকে যে প্রযুক্ত বল আমরা দিচ্ছি বস্তুর আকার আকৃতি পরিবর্তন করার জন্য, সেইটা ওর ভিতরে পীড়নের সঙ্গে, পীড়নের মানে যে বলের জন্য পীড়ন অনুভব হচ্ছে সেইটার সঙ্গে সমান এবং বিপরীতমুখী। তাই জন্যই তো বলছি, বাইরে থেকে আমি যে ভার দিয়ে আমি একে ঝুলিয়েছি, বা একটা স্প্রিংকে আমি নিচে একটা ভার দিয়ে ঝুলিয়েছি, এই যে একটা কিছুকে স্প্রিংকে নিচে একটা ভার দিয়ে আমি ঝুলিয়েছি, আস্তে আস্তে আমি যদি ভারটা বাড়াই তাহলে স্প্রিংটা কী হবে, লম্বা হবে, আস্তে আস্তে লম্বা হতে হতে একটা টাইম যাবে যে ছিঁড়ে যাবে। তাহলে এই স্প্রিংকে এখানে ঝুলিয়েছি, এর তাহলে ভারটা নিচের দিকে কাজ করছে, কিন্তু এর স্প্রিংয়ের ভিতরে যে পীড়ন বলটা সেটা উপরের দিকে কাজ করছে, যেটা স্প্রিংকে সংকুচিত করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে যখন এই ঘটনাটা ঘটবে একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার একটা নির্দিষ্ট মানের মধ্যে এই ঘটনাটা ঘটবে। যখন স্থিতিস্থাপক সীমাটা পেরিয়ে যাবে তখন কি হবে, যে বলের জন্য সেটা স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেল সেই ভারটাকে বলা হয় অসহ ভার, এবং এই অসহ ভার যদি পেরিয়ে যায় তাহলে তার জন্য যে পীড়ন অনুভব হয় সেটা হচ্ছে অসহ পীড়ন। ঠিক আছে, তখন বস্তুটি ছিঁড়ে যায়, তার স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করে বস্তুটি ছিঁড়ে যায়। তাহলে আমি বলতে পারি কি, অসহ পীড়নটা সমান সমান অসহ ভার বাই ক্ষেত্রফল। তাহলে অসহ ভার যে বলটা অনুভব হয় তার বিরুদ্ধ বল কাজ করে, যার জন্য পীড়ন তৈরি হয়, সেই অসহ ভার বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে সেই অসহ ভারের মানই হচ্ছে অসহ পীড়ন। ঠিক আছে, এরপর আসবো আমরা বিকৃতি বা স্ট্রেইন। সেটা কি জিনিস, কোনো বস্তুতে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার ফলে বস্তুটির বিভিন্ন অংশে আপেক্ষিক সরণ হয়, মানে কি বিভিন্ন মাত্রার আপেক্ষিক সরণ হয়। বস্তুর মাত্রা বলতে কি, দৈর্ঘ্য বস্তু উচ্চতা। এখন যদি বস্তুর দৈর্ঘ্য বাড়ে, আমি বল প্রয়োগ করলাম, যে বল প্রয়োগ করলাম, এই যে একটা রবার ব্যান্ডকে টানলাম, তাহলে সেটা কি দৈর্ঘ্য বাড়লো, তার মানে কি তার দৈর্ঘ্যের পরিবর্তন হলো, এটাই হচ্ছে বিকৃতি। তাহলে এটা হচ্ছে বিকৃতি। তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে তখন বলা হয় যেন বস্তুটি বিকৃত হয়েছে, ডিফর্মড হয়েছে। ঠিক আছে, কোনো বস্তুর একক মাত্রার যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। একক মাত্রার যে পরিবর্তন হচ্ছে, মানে আমি দৈর্ঘ্যের একটা এক্সাম্পল দিই। দৈর্ঘ্যের একটা বস্তু আছে, তাকে আমি যখন করলাম তখন সেটা দৈর্ঘ্য বেড়ে L1 হলো।
তাহলে এখন বিকৃতিটা আমি কি বলবো, L1 মাইনাস এল বাই L1 এল, মাত্রার পরিবর্তন একক মাত্রায়, সেটাকে বলবো বিকৃতি। এরপরে আসি বিকৃতি কয় প্রকার, কি কি বিকৃতি। প্রথমে হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কিনতান বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি? অনুদৈর্ঘ্য বিকৃতিটা আমি বলি, এইটাকে যদি আমি বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটা মানে হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল। ডেল এলটা কি? ডেল এলটা হচ্ছে বল প্রয়োগের ফলে দৈর্ঘ্যের পরিবর্তন। এই যে যেটা এটা করেছিলাম, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এইটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, ডেল এল বাই এল। বুঝা গেল? এবার হচ্ছে আমি আসি আয়তন বিকৃতি। কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি তার আয়তনের পরিবর্তন ঘটছে, তখন আমরা আয়তন বিকৃতি কি বলবো? একই ব্যাপার, ডেল ভি বাই ভি। ডেল ভি হচ্ছে কি? আয়তনের পরিবর্তন, আর ভি হচ্ছে কি? প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। এবার আমরা দেখব যে কিন্তন বিকৃতিটা কি জিনিস। এটা তাহলে এটা যদি আসি, দৈর্ঘ্য বা আয়তনে কোনো কিছুরই পরিবর্তন হলো না, শুধু আকারটা পরিবর্তন হয়ে গেল, তাকে বলবো আমরা কিন্তন বিকৃতি। ঠিক আছে? এর তেমন কোনো নেই, আকার পরিবর্তন দিয়ে আমরা কোনো কিছু বের করতে পারবো না। তাহলে কিন্তন বিকৃতি কি? দৈর্ঘ্যের আয়তনে কিছু পরিবর্তন হয়, শুধু আকার যদি পরিবর্তন হয়, তাহলে যে বিকৃতিটা হয় তা সেটা হচ্ছে কিন্তন বিকৃতি। এবার আসবো আমরা যে একক, বিকৃতির একক কি দেখে বোঝা যাচ্ছে। বিকৃতি এল, এল এর একক কি? দৈর্ঘ্য। আমি একটা অনুদৈর্ঘ্য বিকৃতি নিচ্ছি, ডেল এল বাই এল। এল এর একক কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সিজিএস পদ্ধতি। এল হচ্ছে সেন্টিমিটার, তাহলে কেটে গেল, তাহলে কোনো একক নেই, তাহলে কেটে গেল তো, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। আয়তনের ক্ষেত্রে হলে এটা আয়তনের একক, এটাও আয়তনের একক, কেটে গেল, তাহলে কোনো একক নেই। তাহলে তোমরা আর একটা এককবিহীন রাশি পেলে, এইটা হচ্ছে বিকৃতি। বিকৃতি একটা এককবিহীন রাশি। তাহলে বিকৃতি কোনো একক নেই কেন? এটি একই জাতীয় রাশির অনুপাত, তাই জন্য এর কোনো একক নেই। তাহলে এই বিকৃতি পর্যন্ত হয়ে থাকলো। পরের দিনকে আমি হুকের সূত্র থেকে আরম্ভ করব।